আপনাদের স্বাগত। বিগত কয়েকদিন ধরে গোটা বিশ্ব সাক্ষী থেকেছে ইরান এবং ইসরায়েলের একটি সংঘাতে, এবং এই ইরান ইসরায়েলের সংঘাত এবং কি কারণে সংঘাত, ভবিষ্যতে কি হতে চলেছে, কি পরিস্থিতি এশিয়ার, মার্কিন হস্তক্ষেপ, মার্কিন রাষ্ট্রপতি যুদ্ধবিরতি ঘোষণা করলেন, এই গোটা বিষয়টি নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, আপনাকে স্বাগত। আহ, প্রথমে আপনার থেকে যে বিষয়টি জানা সেটা হচ্ছে যে ইরানের যে পাল্টা হামলা, আমরা প্রথমে দেখেছি যে ইসরায়েল প্রথমে ইরানে হামলা করলো, তারপর ইরান পাল্টা হামলা করলো এবং কোনোভাবে মাথা নত করলো না, এবং আমেরিকার সেনাঘাঁটিতেও ওরা হামলা করেছে। এইটা কি কোথাও গিয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা ভীতি তৈরি করেছিল মধ্যে, যেই কারণে বাধ্য হলো যুদ্ধবিরতি ঘোষণা করতে? আমার তো তাই মনে হয়। মধ্যপ্রাচ্যে এটা খুব নতুন ঘটনা। বিশেষ করে ইসরায়েলের একটা আমেরিকান মদত আছে তো, অস্ত্র ওদের, অর্থ ওদের, বিমান ওদের। ওরা একটা যাকে ইংরেজিতে বলে ইম্পিউনিটি, যা খুশি তাই করতে পারে। করে ওরা প্রথমত প্যালেস্টাইনে করেছে, তারও অনেক আগে 67-র যুদ্ধ হয়েছে আরব দেশগুলোর সঙ্গে, সেখানে ইসরায়েল জিতেছে এবং কনক্লুসিভলি জিতেছে। ফলে মানচিত্র বদলে গেছে, প্যালেস্টাইনের বহু ভূখণ্ড সেদিনই ওরা নিয়ে নিয়েছে। এরপরেও সাম্প্রতিক সময়তেও প্যালেস্টাইনে যেভাবে অবাধে 60,000 লোক অন্তত, আমার কাছে হিসেব হচ্ছে অবশ্যই অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি, কিন্তু আমি সরকারি হিসেবই ধরছি, অন্তত 60,000 লোককে মেরেছে, যা খুশি তাই করছে, ত্রাণের লাইনে মারছে, এবং গোটা বিশ্ব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। হুম। রাষ্ট্রসংঘ থেকে বোধহয় শখানেক প্রস্তাব পাশ হয়েছে, তার কোনো মানে হয় না। হুম। বিবৃতি আর প্রস্তাব ভালো করে দেখলে দেখা যাবে যে এইটা ওরা করেছে লেবাননে, সাউথ লেবাননে বিশেষ করে। ইসরায়েলের ফোর্স অনেক বেশি, ফলে সাউথ লেবাননে ওরা খুবই খারাপ ধরনের বোমা বর্ষণ করেছে, টার্গেটেড বম্বিং করেছে। সিরিয়ায় যে পরিবর্তন, যার কথা আমরা আগে একবার গণশক্তিতে আলোচনা করেছি, সেই পরিবর্তনের পিছনে যখন তথাকথিত বিদ্রোহীরা, যারা এখন রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে, তারা যখন দামাস্কাসের দিকে এগোচ্ছিল, তখন ইসরায়েল বোমা মেরে, বোমারু বিমান থেকে বোমা মেরে তাদের সাহায্য করেছে। হুম। সিরিয়ান ফোর্সের ওপর 4-5 দিনে ওরা দামাস্কাস দখল করেছে। ফলে উইথ ইম্পিউনিটি ওরা কাজটা করছে, যে আমরা যা খুশি করতে পারি, বহুকাল ধরেই তাই হচ্ছে। এই প্রথম, এর আগে একবার হিজবুল্লাহ ওদেরকে তাড়িয়েছিল লেবানন থেকে, কিন্তু এই প্রথম ইসরায়েলের ভেতরে এই পরিমাণ মিসাইল, মানে ইসরায়েল যে ক্ষতিগ্রস্ত হতে পারে, একটা যুদ্ধ হলে যে তেল আবিব ভাঙতে পারে, হুম। সেখানের অধিবাসীরা মারা যেতে পারে, ইসরায়েলের ওই তথাকথিত মিসাইল আটকানোর আয়রন ডোম, হুম। এটা যে নিশ্ছিদ্র নয়, এ সমস্ত কিছুই প্রমাণিত হয়েছে। এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে যে ইসরায়েলের যে যেদিন আমেরিকা ইরানের 3টে নিউক্লিয়ার গবেষণার জায়গায় আক্রমণ করলো, তারপরে ট্রাম্প অনেক কথা টথা বলেছিলেন যে অবলিটারেট করে গেছে, একেবারে নির্মূল নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু মধ্যপ্রাচ্যেই আমেরিকার একটা সেনা ঘাঁটিতে কেউ আক্রমণ করবে, এবং তারা টেররিস্ট নয়, কোনো গোপনে আক্রমণ করেন, একটা দেশের সেনাবাহিনী হুম। আক্রমণ করেছে, যেটা দোহার কাছে আল উদেইদ, যেটা ওটা, এবং ওটা একটা ছোটখাটো সেনা ঘাঁটি না, ওটা হচ্ছে সেন্টকমের হেডকোয়ার্টার। অর্থাৎ মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য বলে না, ওটা ওইখান থেকে সোজা কিরগিজিস্তান পর্যন্ত এই গোটা এলাকাটার ওটা হচ্ছে কেন্দ্রীয় মার্কিন ঘাঁটি। হেডকোয়ার্টার। সেইখানে যে আক্রমণ হতে পারে, 10,000-এর উপর মার্কিন সেনা মজুদ আছে, হুম। প্রচুর পরিমাণ বোমারু বিমান আছে, সেটাই যে কেউ ডাইরেক্ট হিট করতে পারে, এবং বড় রকমের ক্ষতি হচ্ছে। এখনো যাই অস্বীকার করুক, কাগজে বেরোচ্ছে, মার্কিন কাগজেই বেরোতে আরম্ভ করেছে, যে খুব ভালো রকমের ক্ষতি, ড্যামেজ করেছে। এটা যে কেউ করতে পারে, ফলে এটা তো ঠিকই যে এটা অপ্রত্যাশিত, অন্তত ইসরায়েল এবং আমেরিকার কাছে, পশ্চিমী দেশগুলোর কাছে, নেটোর কাছে এটা অপ্রত্যাশিত ছিল। সম্ভবত যুদ্ধবিরতির এটা একটা বড় কারণ। না হলে যে সময় ছিল, সেই যে সময় যুদ্ধবিরতি হয়েছে, সেই সময় যদি ইরান তার আক্রমণ এসকালেট করত, তাহলে ইসরায়েলের আরো বড় ক্ষতি হবে। পলিটিক্যালি স্পিকিং এটা ঠিক যে শেষ পর্যন্ত ইরান আক্রমণ করে এবং তার পিছনে আমেরিকা দাঁড়িয়ে গিয়ে ইসরায়েল এবং আমেরিকার ক্ষতি হয়েছে, আচ্ছা, ইরানের লাভ হয়েছে। মানে এবারে সংঘাতটা শুরু হলো যে ইসরায়েল দাবি করতে শুরু করলো যে ইরানে পরমাণু গবেষণা হচ্ছে, এবং সেই পরমাণু গবেষণাটা ওদের কাছে থ্রেট হিসেবে কাজ করছে। সত্যি কি এই যে পরমাণু গবেষণা, এটা আদৌ কি আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেত্রে কোনো থ্রেট, নাকি না নিজেদের হাতেই পরমাণু শক্তি ওদের হাতেই থাকবে, আর কাউকে ওরা পরমাণু শক্তিশালী হতে দেবে না, এই কারণে সংঘাতটা লাগবে? প্রশ্নটা দুটো দুটো হুম। ইতিহাস আছে। এক নম্বর কথা হচ্ছে যে ইরাকে যখন ওরা আক্রমণ করেছিল, তখন ওরা বলেছিল
ইরাকের হাতে গণবিধ্বংসী অস্ত্র আছে, হ্যাঁ। মানে সোজা কথা পরমাণু বোমা আছে। তো পরে দেখা গেল ভুয়ো, এবং নিজেরাও স্বীকার করলো যে আমাদের খবর ভুয়ো ছিল। ইরানের ক্ষেত্রে কিন্তু পরমাণু বোমা শব্দটা ওরা ব্যবহার করছে না, নিউক্লিয়ার প্রোগ্রাম, পরমাণু কর্মসূচি। ইরান প্রথমত এনপিটি তে সই করেছে, এনপিটি স্বাক্ষরকারী। এনপিটি মানে নন প্রলিফারেশন ট্রিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, তাতে স্বাক্ষর করেছে। ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে দিয়ে যে নজরদারি কথা হলো, সেই নজরদারি অ্যালাউ করেছে। তারা ভেতরে গেছে, একবার না বহুবার। 6টা দেশ মিলে, তার মধ্যে রাশিয়া, চীন, আমেরিকা ছিল, তারা ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট সেটা কতটা হচ্ছে সেটা আলোচনার জন্য তারা গেছে, কথা বলেছে, চুক্তি চলছিল। 2018 সালে ট্রাম্প যখন প্রথমবার রাষ্ট্রপতি হন, তিনি সরে আসেন এই আলোচনা থেকে, উইথড্র করে নেন নিজে। ইরানের দাবি, এবং এখনো পর্যন্ত এই দাবি ভুল প্রমাণিত হওয়ার মতো কোনো জায়গা পাওয়া যায়নি, যে তারা কোনো পরমাণু বোমা তৈরি করছে না, এবং সমস্ত এভিডেন্স তাদের পক্ষে যাচ্ছে। খেয়াল করে দেখবে যে আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ট এই সংঘাত শুরু হওয়ার কিছুদিন আগেই, মার্চ মাসে, বলে যে ইরান কোনো পরমাণু বোমা তৈরির কোনো কর্মসূচি ইরান পার্সু করছে না। তাতে তুলসী গাবার্টের ওপর আবার ট্রাম্প রেগে গেছে, বলেছে ও বাজে কথা বলেছে ইত্যাদি। মানে ইউএস ইন্টেলিজেন্সও ফিট দিচ্ছে যে না, এরকম কোনো হচ্ছে না। তাছাড়া একটা জিনিস মাথায় রাখা দরকার, কম আলোচিত জিনিস, 2003 সালে এই খামেইনি, যিনি ইরানের সুপ্রিম লিডার বলে, ধর্মীয় নেতা, তার একটা ফতোয়া আছে যে ইরান কোনো পরমাণু বোমা তৈরি করবে না, যতক্ষণ পর্যন্ত না তিনি সেই ফতোয়া উইথড্র করছেন। এনরিচমেন্ট হতে পারে কিন্তু বোমা তৈরি করবে না, উইপনাইজেশন। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তো অনেক জায়গায়, পরমাণু দিয়ে তো অনেক কাজ। কোন দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নেই এখন, বা বিদ্যুৎ কেন্দ্রের জন্য চেষ্টা চলছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। সুতরাং এটা একটা মিথ্যে কথা, এটা একটা সম্পূর্ণ কাল্পনিক কথা, এবং হঠাৎ এটা মাথায় চাপলো যে একটা অজুহাত তো দরকার আক্রমণের, এটা কেউ মানছে না, লেজিটিমেট একটা কথা বলে কেউ মনে করছে না। 2, গোটা মিড ইস্টে নিশ্চিতভাবে পরমাণু বোমা আছে একটি মাত্র দেশের হাতে, সেটা ইসরায়েল, এবং একটা না, অনেক পরমাণু বোমা। ইসরায়েল এনপিটি স্বাক্ষরকারী না, কারণ ইসরায়েল স্বীকার করে না যে তাদের আছে, এবং তারা কোনো আইএইএ এর ইন্সপেকশনের অধীনও না। আশ্চর্য ব্যাপার হচ্ছে এই যে যারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এত চিন্তিত, মানে সো কল্ড ওয়েস্টার্ন কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি, তারা কিন্তু ইসরায়েলে আইএইএ কেন ইন্সপেকশন অ্যালাউ করবে না তার জন্য জোর দিচ্ছেন, চাপ দিচ্ছেন। যে মধ্যপ্রাচ্যে একজনের হাতেই পরমাণু শক্তি থাকবে, মানে বোমা উইপনাইজেশনের শক্তি থাকবে, সেটা ইসরায়েল। এটা ইসরায়েলও তো চাই, আমেরিকায় চায়, যে গোটা মধ্যপ্রাচ্য, আরব দুনিয়া, পশ্চিম এশিয়া, ইরানকে তো ঠিক আরব দুনিয়া বলা যায় না, দে আর নট আরবস, এর বাইরে এই গোটা চত্বরটাতে একমাত্র ওদের হাতে পরমাণু অস্ত্র থাকবে, ইসরায়েলের। তাহলে এটা একটা বাচ্চা ছেলেও বোঝে, বা বোঝা উচিত, যে এইটা কোনো ইস্যু নেই, এটাকে ইস্যু বানানো হয়েছে। আর যা মনে হচ্ছে এই বিষয়ে কনক্লুসিভ কথা বলা খুব মুশকিল। নিউ ইয়র্ক টাইমস এর খবর, তাতে পরিষ্কারই বলা হয়েছে ওই যে বাংকার বাস্টার যে বোমা ওরা মেরেছে 3টে জায়গায়, তাতে ইরানের মূল পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি হয়নি। এখন যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান আন্ডার অ্যাটাক, কোনো উইপনাইজেশনের দিকে যায়, তাহলে তো মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি হয়। তাহলে যাচ্ছে তো তাহলে আমেরিকার জন্য, যাচ্ছে তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য, যাচ্ছে তো ইসরায়েলের জন্য। তাহলে ওখানে নতুন করে পরমাণু সংকট তৈরি করছে কে? তার বিপদ তৈরি করছে কারা? পশ্চিমী দেশ। তাহলে এই যে সংঘাত, এই সংঘাতের আসল কারণটা কি, মানে কি কারণে হলো বলে আপনি মনে করছেন? লক্ষ্যটা কি? একটা জিওপলিটিক্যাল কারণ তো প্রথমত, এটা তো পরিষ্কার, মানে সংঘাত মানে হচ্ছে, এটা তো অঙ্কটা পরিষ্কার, সেটা হচ্ছে ওখানে ইসরায়েলের সুপ্রিম আধিপত্য, একচ্ছত্র আধিপত্য। এইটা ইসরায়েল তো চাই, আমেরিকা চায়, আজকে বলে না, বহুদিন ধরে চায়। আন্তর্জাতিক পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, প্রথমে প্যালেস্টাইন আক্রমণ হলো অক্টোবরের 8ই থেকে। কেউ বলতে পারে যে 7 তারিখে হামাস কেন মারলো, তার পিছনে কতগুলো যুক্তি আছে, খুব ভালো করেই হামাস জানতো যে কি হতে চলেছে, সেই জন্য মারলো। তারপরে প্যালেস্টাইনে গত 1.5 বছর ধরে যা ঘটনা ঘটছে, যেভাবে প্যালেস্টাইন গাজা দখল হয়ে গেছে, ওয়েস্ট ব্যাংক কার্যত দখল হয়ে গেছে, মানে নতুন হাজার হাজার সেটলার ওখানে বসিয়ে দিয়েছে, রক্তের বন্যা বয়ে দিচ্ছে। তো একবিংশ শতাব্দীতে তো এরকম কোনো ঘটনা ঘটেনি। দেন লেবানন ওদের সাহায্য করতে এসেছিল, হিজবুল্লাহ, মানে প্যালেস্টিনিয়ান রেজিস্ট্যান্স কে সাহায্য করতে এসেছিল, ফলে ওরা কিছু বোমা মেরেছে। সেটা নর্থ ইসরায়েলে গিয়ে কিছু মিসাইল পড়েছিল, কিছুক্ষণ মিসাইলের আনাগোনা চলে। তারপরে লেবাননে র্যাপিড বম্বিং হয়,
এবং হেজবুল্লাহর সর্বোচ্চ নেতা হাসান নাসারাল্লাহ মারা যান, নিহত। দেন সিরিয়া 2011-12 থেকে গৃহযুদ্ধ চলছে, নাম সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। এমন গৃহযুদ্ধ যে গৃহযুদ্ধে হাজার হাজার গৃহের বাইরের লোক এসে বসে আছে, টেররিস্ট। তাদেরকে চেচনিয়া থেকে আনা হয়েছে, আফগানিস্তান থেকে আনা হয়েছে এবং তুরস্কের সীমান্ত দিয়ে ঢোকানো হয়েছে। আইসিস, আল কায়দা, তারা ওখানে নাম বদলে আবার অনেক কিছু হয়েছে, আমি সিরিয়ার ডিটেলের মধ্যে যাচ্ছি না। কিন্তু এই গোটাটা ওয়েস্টার্ন দেশগুলো, নেটো, বিশেষ করে আমেরিকা সাহায্য করেছে এবং সিরিয়ার প্রশ্নে সবচেয়ে খারাপ রোল প্লে করেছে তুরস্ক। তুরস্কের সীমান্ত দিয়েই ঢুকেছে এবং মার্কিন অর্থ যে ওদের কাছে পৌঁছেছে, মার্কিন অস্ত্র যে ওদের কাছে পৌঁছেছে, তার যথেষ্ট প্রমাণ খবরের কাগজ ইত্যাদিতে বেরিয়ে গেছে। দেন সিরিয়া ওয়াজ ডিফিটেড, আসাদ দেশান্ত। তাহলে চক্রটা কি দাঁড়ালো যে এরপর ইরান আক্রমণ হবে, এটা বোঝাই কিচ্ছু অপ্রত্যাশিত ছিল। ওরা এটাকে বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের অক্ষ। ওরা মানে আমেরিকা, ইসরায়েলের লোকেরা। তাহলে প্রতিরোধ কিসের প্রতিরোধ? এদের জিওপলিটিক্যাল প্রধান রিজনটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের চলতি রাজনৈতিক মানচিত্র বদলে দাও এবং তা বদলানোর জন্য যদি প্রয়োজন হয় তাহলে ভূগোল বদলে দাও। প্যালেস্টাইনে যা করছে, জিওগ্রাফি ইটসেলফ বদলে দাও। ইসরায়েলের একটা থিওরি আছে গ্রেটার ইসরায়েল, আর আমেরিকার একটা থিওরি আছে গ্রেটার মিডল ইস্ট। সবটা নিয়ে, এটা সবটা যে আমেরিকা পারছে তা না, কিন্তু বারে বারে চেষ্টা করছে। এটাই এপিটোম, তুমি যদি বলতে পারো যে এই ইম্পিরিয়ালিস্ট হস্তক্ষেপের এপিটোম হচ্ছে এইটা। তার আগে ইরাকে হয়েছিল, কিন্তু এটা পরপর পরপর গেছে এবং এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সটাকে ফাইনালি ভেঙে দেবে ওরা ভেবেছিল, কারণ এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সে ন্যাচারালি ইরান হচ্ছে সবচেয়ে শক্তিশালী। পারলো না, অন্তত এই যাত্রায় পারলো। এই যুদ্ধবিরতি কদিন টিকবে, ফার্দার কি আক্রমণ করবে, আমি সেই প্রেডিকশনে যাচ্ছি না। দ্বিতীয়ত, নিউক্লিয়ার নয়, অয়েল, তেল। আসল কথা হচ্ছে তেল। 1908 সালে ইরানের দক্ষিণ দিকে তেল আবিষ্কৃত হয়। তার আগে পর্যন্ত ইরান একরকমের ইরান। ওই তেল আবিষ্কার হবার পর তখন তো ব্রিটিশ ডমিনেশন, অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি বলে একটা কোম্পানিও তৈরি হয় ব্রিটিশদের অ্যাকচুয়ালি। তারা ইরানের তৎকালীন শাহকে কিছু পয়সা দেয়। কেউ বুঝতে পারেনি যে গোটা ইরানের তলায় একেবারে ওই রকম সমুদ্রের মতো তেল আছে, একটার পর একটা এবার আবিষ্কার হতে থাকে। গল্প অনেক দূর চলে যাবে, অনেক কিছু, মানে খুব দারুণ দারুণ ব্যাপার আছে। দেখো, ঊনবিংশ শতাব্দীতে কোল বা স্টিল উৎপাদনের ক্ষেত্রে, মেকানাইজেশনের ক্ষেত্রে যে রোল প্লে করেছে, বিংশ শতাব্দীতে অয়েল সেই রোল প্লে করেছে, পেট্রোলিয়াম। এমনকি তোমার আমি একটাই উদাহরণ দিচ্ছি, পুরো ব্রিটিশ রয়্যাল নেভির, যেটা খুবই শক্তিশালী, সেটা কোলে চলতো। এই ইরানে তেল আবিষ্কারের পর সেটা পেট্রোলিয়ামে চলতে শুরু করে। পুরো রয়্যাল নেভি, ব্রিটিশ গভর্নমেন্ট, উইনস্টন চার্চিল প্রথম বিশ্বযুদ্ধে শুরু হবার জাস্ট আগে ব্রিটিশ সরকার ওই কোম্পানিটা 56% শেয়ার কিনে নেয়। সেই অয়েল একটা সময় ব্রিটেন মনে করেছে, তারপর আমেরিকা মনে করেছে ওই ইরানের অয়েলের কন্ট্রোল যাতে পশ্চিমী দেশগুলোর হাতের বাইরে না যায়। ইরান কিন্তু এক্সপোর্ট করে, ইরানের সাথে সরাসরি চুক্তি হতে পারে, হয়ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর চুক্তি হয়। ব্রিটিশ পেট্রোলিয়াম ইরান থেকে অয়েল নেয়, অন্যদের দেয়। আমেরিকান কোম্পানিও আছে যে ইরান থেকে অয়েল নেয়, অন্যদের দেয়। আর ইরানের নিজের কোম্পানি আছে। রেফারেন্সের জন্য বলে রাখছি, ওই অ্যাংলো ইরানিয়ান কোম্পানি, ওইটার জাতীয়করণ করা নিয়ে ইরানের রাজনীতির টালমাটাল শুরু। ইরানে 1951 সালে একটা সরকার হয়, তখন তো শাহ আমল চলছে। না, শাহ আমল চলছে, কিন্তু শাহ টিটুলার রাজতন্ত্রে পরিণত হচ্ছে, ভেতরে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয় এবং নতুন প্রধানমন্ত্রীও হন মাহমুদ নেজাফ বলে একটা লোক। সে জাতীয়করণ করে, ন্যাশনালাইজেশন করে, ব্যাস তারপর থেকেই শুরু হয়ে যায় ইরানের সাথে, এবং তাকে ক্ষমতাচ্যুত করে, মানে সিআইএ কু করে। সিআইএ এবং M16 মিলে, এগুলো সব প্রতিষ্ঠিত দলিল করে ওই শাহকে ওখানে বসায়। ওই আগের শাহ না, শাহের ছেলেকে, রেজা পাহলভি, তাকে বসায়। শাহকে ঠিক ওরা নেয়নি, শাহের ছেলেকে বসায় এবং তিনি একটা অত্যন্ত স্বৈরাচারী, অটোক্র্যাটিক, অত্যন্ত অ্যান্টি ডেমোক্রেটিক
সমস্ত গণতান্ত্রিক শক্তি এবং রাজনীতিকে শেষ করা হয়। ইরানে কেন ডেমোক্রেসি নেই বলে কান্না হচ্ছে না, ডেমোক্রেসি নেই কারণ ডেমোক্রেসি শুরুর সময় কু করে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে শেষ করা হয়েছিল এবং শাহের অত্যাচার এমন জায়গায় চলে যায় যে বিপুল গণবিস্ফোরণ হয়, যেটাকে শাহ আটকাতে পারে না। শেষ পর্যন্ত সে পালিয়ে যায়, প্যারিসে যায়, ওখানে যায়, সেখানে যায়, মরক্কোতে যায়, অমুক জায়গায় তমুক জায়গায় যায়, শেষ পর্যন্ত আমেরিকায় যায়। আমেরিকা তাদের আশ্রয় দেয়। গল্প বললে অনেক কথা বলা যায়। ওকে বলা হয় সবচেয়ে নোটোরিয়াস নোমাড। এখন তো শাহ তো আমেরিকাতেই তো ও আছে, শাহের ছেলে, শাহের ছেলে। ওই শাহের ছেলে। তখন যে শাহ ছিল, যাকে যে একটু খোলামেলা, মেয়েরা একটু প্যান্ট পরতে পারবে, শার্ট পরতে পারবে ইত্যাদি খোলামেলা কিছু কাজ করেছিল, কিন্তু ডেমোক্রেসির 12টা বাজিয়ে দিয়েছিল। ওর সাভাক বলে ওর একটা সিক্রেট পুলিশ ছিল, মোসাদের থেকেও খারাপ। মানে থাউজেন্ড অফ পিপল হ্যাভ বিন কিল্ড শাহের আমল, যাকে দেখানো হচ্ছে। এখন এর ছেলে হ্যাঁ আবার লোভ হ্যাঁ হ্যাঁ পড়েছে, হ্যাঁ। বারবারই বলে রেজিম চেঞ্জ করো, রেজিম চেঞ্জ করো। তো ওই শাহ এত খারাপ ছিল যে ও যখন ক্যান্সার হয়, খুব বাজে রকমের ক্যান্সার, আমেরিকার ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়, তখন আমেরিকাবাসী ইরানের লোক ওই হাসপাতালটাকে ঘিরে ধরে প্রার্থনা করতো যত দ্রুত সম্ভব ও যেন মারা যায়, আল্লাহর কাছে মৃত্যু কামনা করতো। সাধারণত হাসপাতালের বাইরে লোকে শুভ কামনা করতে যায়। দেন এর এর পুরো ফসলটা তোলে হচ্ছে থিওক্রেসি, যাজকতন্ত্র, ধর্মীয় নেতা, অর্থাৎ ইসলামিক ফোর্সেস। খামেনিরা। প্রথমে খোমেনি হয়, আচ্ছা। খোমেনি, আবাদুল্লাহ রসুল্লাহ খোমেনি, এখন ওই হ্যাঁ। খামেনি চলছে তার প্রবাহমানতায়। অর্থাৎ ইরানের লেফট ফোর্স, ইরানের প্রোগ্রেসিভ ফোর্সেস, ইরানের ডেমোক্রেটিক ফোর্সেস, আদার লিবারেল ফোর্সেস, তারা ক্রমশ কি বলবো কোণঠাসা হয়ে যায়। ফলে অনেকে দেখবে এটা নিয়েও কথা বলছে। আমি জানি না তোমার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, কিন্তু আমি এখনই বলে দিই যে ভালোই তো হতো, ইরান লিবারেটেড হয়ে যেত। জাফর পাহানির মতো ফিল্ম স্টার ডাইরেক্টরকে যে জেলে রেখেছে, একটা আনডেমোক্রেটিক কান্ট্রি, খামেনির মতো কত মেয়েরা ওখানে মারা যায়, গেছে, গুলি করে মেরেছে, কি জেলে আছে, গোর্খানিও আন্দোলন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো ভালো হতো, ভালো হতো একটা জায়নবাদী রাষ্ট্র সে লিবারেশন দিত একটা দেশকে, দিতে পারে কখনো। ইরানের মানুষকে যদি যাজকতন্ত্রের বিরুদ্ধে লড়তে হয়, লড়ছে তো ইরানের অনেক ফোর্সেস, তাহলে সেটা ইরানের মধ্যে হবে। দেবে না জাপানি উড়োজাহাজ ভারতে ছুড়ে সরাজ, কমিউনিস্টরা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় বলেছে। বলে ইসরায়েলের মিসাইল ইরানের সামাজিক মুক্তি দেবে, এই কথা কেউ ভাবেন না, এই কথা ঠিক না। এবং সত্যি সত্যি তাই কি হলো, উল্টে দাঁড়িয়ে গেল যে পুরো ফোর্সটা ওর পিছনে দাঁড়িয়ে গেল, ইরাকের জনগণ এই যাজকতন্ত্রের পিছনে দাঁড়িয়ে গেল। এই যে লড়াইটা, তাতে এদের প্রেস্টিজ বাড়লো, ক্ষমতা বাড়লো, ক্ষতি কিছু হলো, লাভ হলো, লেজিটিমেসি পেয়ে গেল অনেক বেশি। এই আমার তুমি যে প্রশ্নটা করেছিল, তাই অয়েলের কোশ্চেনটা বললাম। এবার যেটা হচ্ছে ইসরায়েলকে মানে ব্যবহার করছে বারবার, দেখা যাচ্ছে আমেরিকা প্যালেস্টাইনের ক্ষেত্রে করলো, এখন ইরানের পেছনে লাগাচ্ছে। তাহলে ইসরায়েলকে ব্যবহার করে ও মধ্যপ্রাচ্যে এবং এশিয়াতে কি পরিবর্তন করার? ওই প্রথম বললাম তোমায়, মধ্যপ্রাচ্যের পরিবর্তন, এর বেশি আরো কোথায় আসবে? ইসরায়েল একটা দুর্বৃত্ত রাষ্ট্র, একটা রোগ স্টেট, ইজ নট আ ফুল স্টেট, একটা কোনো ভদ্রলোক সভ্য রাষ্ট্রই না। ওটা জায়নবাদীদের পুরো দখলে আছে এবং এখন কট্টর জায়নবাদীদের দখলে আছে, আলট্রা রাইট জায়নবাদীদের দখলে আছে, ইহুদিবাদীদের। এরা কার্যত আমেরিকার হাতের পুতুল। এদের এইসব সামরিক জোট টোট সবই হচ্ছে ওই আমেরিকার জোরে। ওই যে সেদিন একটা কথা ব্যবহৃত হয়েছে, আমি প্রায় ব্যবহার করে থাকি, যে মেড়া লড়ে খুঁটির জোরে। এই ওরা চাইছে আমেরিকার যে পলিসি, অর্থাৎ গ্রেটার মিডল ইস্টের যে পলিসি,
অনেক দূর পর্যন্ত বিস্তার করে নিয়ে যাবে। তাতে ওরা ইসরায়েলকে ব্যবহার করছে। যে সমস্ত দেশ মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধী বা ওখানে মার্কিন বহুজাতিকদের অর্থনৈতিক স্বার্থের বিরোধিতা করতে পারে হুম দেশ বা শক্তি, লেবাননে হিজবুল্লাহরা, প্যালেস্টাইন অ্যাজ এ হোল একটা নেশন, অনেক রকমের দুর্বলতা দোষ থাকলেও সিরিয়ার সেকুলার আসাদ গভর্নমেন্ট এবং ইরান যারা বরাবর আমেরিকা বিরোধী। ইরাকের মধ্যে একটা বড় শক্তি আছে, ইরাক তো ওরা হাতে রাখতে পারেনি, হুম 6.5 লক্ষ লোক মারা গেছে, হুম কিন্তু ইরাক আমেরিকার হাতে নেই, নাচছে না। ফলে এই সবটা মিলে এই শক্তিগুলোকে ও দুর্বল করতে চায়, ভেতর থেকে ভেঙে দিতে চায়, তার নিজস্ব রেজিম যারা ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে তেমন রেজিম তৈরি করতে চায়। এখানে তাহলে তো আমার একটা কথা বলতেই হচ্ছে, এটা প্যালেস্টাইনের প্রশ্নে এটা পরিষ্কার হয়েছে, অনেক প্রশ্নেই পরিষ্কার হয় যে আরব দুনিয়ার অনেক দেশ আছে যারা কিন্তু আসলে আমেরিকার কথা শুনে চলছে। সৌদি আরব আছে, কাতার আছে, ওমান আছে, হুম ইউনাইটেড আরব এমিরেটাস আছে, বাহরিন আছে। বাট দে হ্যাভ ডিড। প্যালেস্তিনিয়নের জন্য এরা কি করেছে? কি করেছে? কিছু না। ফলে এই যে ইসলামের ধ্বজা তুলে মাঝে মাঝে কথা বলা হয়, কি করেছে? মানে সেদিক থেকে দেখতে গেলেও এরা কিচ্ছু করেনি, এরা ওয়েস্টার্ন পাওয়ারকে সাহায্য করেছে। এবং 2020 সালে ট্রাম্প চলে যাওয়ার আগে প্রথম দফায় একটা চুক্তি হয়েছে, মানে ফাইনাল হওয়ার আগে খসড়া পর্যন্ত হয়ে গেছিল, ওটাকে বলা হয় আব্রাহামিক অ্যাকর্ড। তাতে ইসরায়েলের সাথে এইসব দেশগুলো যাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল না, আরো মরক্কো আছে, সুদান আছে, এদেরকে ইসরায়েলের সঙ্গে একসঙ্গে একটা মঞ্চে আনা, আব্রাহামিক ট্রিটি। ফলে এরা অনুগত হয়ে আছে। তাহলে অনুগত নয় যে অংশটা, সেটাকে যদিও আফগানিস্তান বর্ডার পর্যন্ত টেনে নিয়ে বাড়াতে পারে, তাহলে গোটা মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া ওদের দখলের মধ্যে চলে যাবে। এটা একটা ট্রিমেন্ডাস অ্যাগ্রেসিভ ইম্পিরিয়ালিস্ট অভিযান, যা ট্রাম্প আসার পরে আরো নতুন করে গতি পেয়েছে। এটা বাড়বে বলে আমার ধারণা। আচ্ছা, এই যে আপনি যে আরব দেশগুলোর কথা বললেন, হুম সেখানেও তো একটা ইসলামিক একটা ওরিয়েন্টেশন রয়েছে সেই হুম দেশগুলোতে। হুম যে আমেরিকা ইসরায়েল যেটা বলছে যে ইরানে গণতন্ত্র নেই, হুম ইসলামিক রেজিম। হুম এই দেশগুলো তো তো গণতন্ত্র নেই, যারা ওদের বন্ধু। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দি মেইন কোশ্চেন। আমি সেটাই তো বললাম, তো এটা মেইন কোশ্চেন। সৌদি আরবের ক্ষেত্রে গণতন্ত্রের কথা ওঠে না। না। হ্যাঁ, কারণ সৌদি আরবের তেল এমনি এমনি চলে যায়, কাতারে ওঠে না। সেখানে অত বড় ঘাঁটি বানিয়ে রেখে দিয়েছে, অ্যালাউ করেছে। ওখান থেকে ইরাকে আক্রমণ হয়েছিল কিন্তু, হুম হুম এইবার ইরানে হলো। আদৌ ওখান থেকে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কেউ কেউ বলছে সোজা নাকি আমেরিকা থেকে এসছে প্লেনগুলো, হুম যেগুলো ইরানে আক্রমণ করেছে। কেউ বলছে দিয়াগো গার্সিয়া থেকে এসছে। দিয়াগো গার্সিয়া হচ্ছে ভারত মহাসাগরের একটা ঘাঁটি। আমরা বহুকাল ধরে বলেছি যে দিয়াগো গার্সিয়া জয়েন্ট ঘাঁটি আমেরিকার এবং ব্রিটেন, সেখান থেকে এসছে। এনিহাউ, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। এই সমস্ত দেশগুলো হচ্ছে ইংরেজিতে বলে প্লায়ান্ট কান্ট্রি স্টেটস, অনুগত। আমেরিকা যা চাইবে তার রণনীতির অন্তর্ভুক্ত। যেগুলো নয় সেগুলোকে মারো, ভাঙো, প্রেসার করো, ভেঙে দাও, নতুন নিজের রেজিম বসাও। যা হচ্ছে সিরিয়াতে, কি হচ্ছে সিরিয়াতে? কি ডেমোক্রেসি হলো এরপরে? তাহলে একটা লোক যে আল কায়দা করতো, যে আইসিস করতো, জামাতুল নুসরা করতো, একদম পাক্কা টেররিস্ট আল শাহ, সে এখন রাষ্ট্রপতি সিরিয়ার। তার সাথে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে হ্যান্ডশেক করছে, মিটিং করছে। ফলে তুমি টেরোরিজমের অ্যাঙ্গেল থেকে দেখো, ইসলামের অ্যাঙ্গেল থেকে দেখো, তেলের অ্যাঙ্গেল থেকে দেখো, আর আমেরিকার সামরিক বিস্তারের দিক থেকে দেখো, এই ঘটনা আরো ঘটবে বলে আমার ধারণা। আমেরিকা এখানেই থেমে যাবে তা না, যদিও এটা একটা সেটব্যাক। ট্রাম্প স্বীকার করুক না করুক, এটা একটা সেটব্যাক, এখানে দাঁড়িয়ে যাবে বলে মনে হয়।
আপনাকে শেষ যে বিষয়টা জানা সেটা হচ্ছে যে ভারত আগাগোড়া যুদ্ধবিরোধী একটা অবস্থান নিয়ে এসেছে। নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু। কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভারত প্যালেস্তাইনের ওপর যখন আক্রমণ হচ্ছে সেটারও কোনো তীব্র নিন্দা করছে না, ইরানের ওপর যখন হচ্ছে তখনও নিন্দা করছে না। উল্টে যেই শক্তি এখানে আক্রমণ করছে সে ইসরায়েল এবং আমেরিকা, তার সাথে একটা সখ্যতা মেনে চলছে। তাহলে কোথাও গিয়ে কি ভবিষ্যতে ভারতের আন্তর্জাতিক জায়গায় অবস্থানটা নষ্ট হয়ে যাবে, এবং ভারত কি পরে এই সংকটের মুখে একটা পড়বে উভয়ের পক্ষ থেকেই? নষ্ট হয়ে যাবে না, নষ্ট হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে আমেরিকার সঙ্গে ভারত সরকারের যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, সেটা প্রি বিজেপি আমলেই শুরু হয়েছিল, প্রাক হুম, বিজেপি আমলে। সেটা বাড়তে বাড়তে হয়েছিল, বামপন্থীরা বারবার সাবধান করেছিল। সেটা বাড়তে বাড়তে এখন এমন জায়গায় চলে এসেছে যে ভারত সরকার এখন মার্কিন রণনীতির ছোট শরিক, জুনিয়র পার্টনার, এর বেশি কিছু না। প্যালেস্টাইনের কোশ্চেনে এই এই হুম, হুম, সাম্প্রতিক হুম, সময় সে রাষ্ট্রসংঘে অনেকবার সিজফায়ারের প্রস্তাবে অংশগ্রহণে বিরত থেকেছে, ভোট দেয়নি, মানে বিরোধিতা করেছে। হুম, এইরকম একটা মর্মান্তিক বর্বর আক্রমণ হচ্ছে, অন্তত সিজফায়ার তার পক্ষেও যায়নি, হুম, প্যালেস্টাইনের পক্ষে যাক না যাক ইত্যাদি। ইরানের প্রশ্নে রাষ্ট্রসংঘে তো বাদরামি করেইছে এই সরকারের যারা প্রতিনিধি। আরো মারাত্মক করেছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং ছিল, হুম, ভারত তার শরিক। সেই মিটিং এটি প্রস্তাব নেওয়া হয়, ভারত সরকার সেই প্রস্তাবে অংশই নেয়নি, অংশই নেয়নি। পরে 7 বাক্যের একটা বিবৃতিতে ভারত সরকার জানায় যে ওই প্রস্তাবে আমাদের অনেক আপত্তি ছিল, সেই জন্য ওই প্রস্তাব রচনার প্রক্রিয়াতে আমরা অংশই নিই। মানে ইসরায়েলকে কন্ডেম করবে, ইরানের ওপর আক্রমণ হয়েছে বলে সেটা করবে না। কি করে করবে? ভারত তো সরকার সবচেয়ে বেশি ইসরায়েল থেকে অস্ত্র কেনে। ভারত কার কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে? ইসরায়েলের কাছ থেকে। পেগাসাস কোত্থেকে এসছে? ইসরায়েল থেকে এসছে। স্পাইওয়্যার গুলো কোথা থেকে আসছে? ওখান থেকে আসছে। আর মতাদর্শগত ভাবে এইখানে যারা ক্ষমতা দখল করেছে, এই হিন্দুত্ববাদীরা, তাদের সাথে ইসরায়েলের জায়নবাদীদের মতাদর্শগত ভাবে মিল আছে, আইডিওলজিক্যাল প্রক্সিমিটি আছে। আর আমেরিকান স্ট্র্যাটেজির এটা পার্ট। ফলে স্বাধীন বিদেশ নীতি নেবার কোমরের জোর আর ভারত সরকারের নেই। ইটস এ বিগ বিগ লস। ভারতের যে উপনিবেশের কথা, 200 বছর ধরে আমরা উপনিবেশে ছিলাম, তার বিরুদ্ধে লড়াই, তারপর তুমি যেটা বলছিলে জোট হুম, নিরপেক্ষতার পক্ষে লড়াই, দুনিয়ার বিভিন্ন জায়গায় মুক্তি আন্দোলনের পাশে দাঁড়ানো, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, ভারত সরকারের এটা নীতি ছিল। সেগুলো সমস্ত ধ্বংস। তো তুমি জিজ্ঞেস করছিলে যে এতে কি ভারতের মান মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে? পারে না। এমনই পেরেছে যে পাকিস্তান, এই যে পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত সরকারের অবস্থান ব্যাখ্যা করবার জন্য ডিপ্লোম্যাটিক মিশন পাঠানো হলো, সব দেশে গেল। প্রথমত, কোন হাই লেভেল সরকারি ডিপ্লোম্যাট এদের সাথে দেখাই করেন। এক, অনেক জায়গায় বেসরকারি লোককে বলে এসেছে। দুই, এত কিছু বোঝানোর পর দেখা গেল যে রাষ্ট্রসংঘে টেররিজম বিরোধী যে আহ, সংস্থা গড়া হয়েছে তাতে পাকিস্তানকে নেওয়া হয়েছে। কি বোঝালে তুমি? কি বোঝালে? মানে পুরো ইন্ডিয়ান ডিপ্লোম্যাসিটা রিজেক্টেড হয়েছে। অথচ সত্য অনেক কারণ আছে। হুম, এর কারণ আছে, পাকিস্তান থেকে টেররিজম ইমানেট করছে, এগুলো ঘটনা। কিন্তু এখন ভারতের মুখে এইসব সত্য ঘটনাও গোটা দুনিয়ার লোক বিশ্বাস করতে চাইছে না, এমন জায়গায় এনে নামিয়েছে ভারতকে। মানে একটা নন এন্টিটি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে ভারত মোদী সরকারের আমলে একটা নন এন্টিটিতে পরিণত হচ্ছে। তার কথার কোনো মূল্যই নেই। একটা প্রতিবেশী দেশ তার কথার মূল্য দেয় না, তো দুনিয়ায় কে দেবে? কেউ দেবে না।
মানে এটা আমাদের খুব ক্ষতি হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ লস, এবং এই লস গুলো এই নয় যে একটা বিদেশ নীতির লস, একটা খুব ইন্টেলেকচুয়াল ব্যাপার, তা না। ইরান আমাদের এতদিন তেল দিয়েছে, ইরান আমাদের সবচেয়ে কম সবচেয়ে সস্তায় তেল দিয়েছে দিনের পর দিন। আমরা বিট্রে করলাম ইরানের সাথে, তো বিট্রেয়াল হলো এক প্রকার, তার ফলাফল তো তেলের বাজারে পড়ে, তার দায় কে নেবে? এগুলো ভাবতে হয় তো। আরব দুনিয়ার সাথে সম্পর্ক খারাপ করছে, তাহলে তার ইকোনমিক এফেক্ট কি হবে? এই যে উপসাগরীয় দেশগুলোতে, গালফ কান্ট্রিজ, আমাদের দেশ থেকে হাজারে হাজারে, অ্যাকচুয়ালি লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, পরিযায়ী শ্রমিক, ওখানে গিয়ে তাদের ফিউচার কি হবে? এটার ইকোনমিক ইম্প্যাক্টও আছে, এটা শুধু একটা বলার জন্য বলছি তা না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে ভারতের কি করা উচিত মনে মনে করেন আপনি? ভারতের ন্যায়সঙ্গত স্বাধীন অবস্থান নেওয়া উচিত, বামপন্থীরা তাই মনে করে। ন্যায়, এখন তো দুনিয়াতে ওই রকম কোল্ড ওয়ারের মতো বিভাজন নেই, ন্যায়সঙ্গত যে প্রশ্নে ন্যায়সঙ্গত স্বাধীন অবস্থান নেওয়া উচিত। ভারত উইথ 140 crore পিপল, তার বিশাল ইকোনমি, দুর্বল, ভেতরে অনেক সমস্যা আছে, ইকোনমিটাও বড়, তার বড় সামরিক বাহিনী আছে, সে ইন্ডিপেন্ডেন্ট অবস্থান নেবে না। ভারত সরকারের উচিত ইন্ডিপেন্ডেন্ট অবস্থান নেওয়া, সমস্ত জায়গায় যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো, যারা যুদ্ধ প্রস্তুতিতে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়ানো, শান্তির পক্ষে দাঁড়ানো, এবং আমেরিকার এসব যদি করতে হয় তাহলে ভারত সরকারকে প্রথম আমেরিকার ফাঁদ থেকে বেরোতে হবে। ওই কোয়াড বানিয়েছে এইসবের থেকে প্রথমে বেরোতে হবে, এবং তার যে বড় প্রতিবেশীরা আছে তাদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করবার চেষ্টা করতে হবে, যেমন চায়না। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তুমি আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।